নিদ্রিতা আর তার মা হাসপাতালে তার বাবার কেবিনে বসে আছে। এখন শরীর কেমন লাগছে বাপি? এই তো ভালো মা। তুমি একদম এত টেনশন করে নিজেকে অসুস্থ করে ফেলো না। তোমার কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না, জড়িয়ে ধরে বলল বাবাকে। ঠিক আছে রে মা, নিদ্রিতার মা বললেন। নিদুমা, তুই বাড়ি যা, রেস্ট কর। সে কলেজ থেকে ছুটে এসেছিস। নিদ্রিতা বলল, কিন্তু মা। নিদ্রিতার বাবা বলল, কোনো কিন্তু না মা, বাড়ি যা, কাল আসবি। ওকে বাবা। নিদ্রিতা কেবিন থেকে বেরিয়ে স্পর্শকে ফোন দিল। স্পর্শ রিং বাজতে রিসিভ করলো, যেন সে ফোনের কাছে বসেছিল। ফোন রিসিভ করেই উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার বাবার? ঠিক আছো তুমি? কোথায় আছো? আমি ঠিক আছি। বাবার মিনি স্ট্রোক হয়েছিল, এখন সুস্থ আছে। স্পর্শ বলল, থ্যাংক গড। টেনশনে মরে যাচ্ছিলাম, দৌড়ে কি চলে গেলে, নাগালই পেলাম না। নিদ্রিতা বলল, আমি হসপিটালে আছি, এখন বাড়ি যাব। আপনি একটু মার্কেট মোড় অবধি আসবেন, আমায় বাসায় এগিয়ে দিবেন, একা যেতে পারবো না। স্পর্শ বলল, 5 মিনিটে আসছি। নিদ্রিতা ফোন কেটে দ্রুত পায়ে মার্কেট মোড়ে চলে গেল। কেবিনে নিদ্রিতার মা কাঁদতে কাঁদতে বলল, তুমি এত টেনশন করো না গো, তোমার কিছু হলে আমরা থাকতে পারবো না। নিদ্রিতার বাবা বলল, চিন্তা করো না নন্দিতা, আমি ঠিক আছি। নিদ্রিতার মা বলল, তুমি এত উত্তেজিত হও না প্লিজ। নিদ্রিতার বাবা বলল, কি করব বলো, ওই বাচ্চাদের মধ্যে 4টা 16 বছর বয়সী মিসিং। আমি শিওর শায়ান আহমেদ ওদের পাচার করে দিয়েছে। মেয়েগুলোর জীবন শেষ হয়ে যাবে গো নন্দিতা। নন্দিতার মা বলল, আল্লাহ মেয়েগুলোকে রক্ষা করো। নিদ্রিতার বাবা দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ সে জানে এই এতিম মেয়েগুলোরও জায়গা হবে পতিতাপল্লীতে। নিদ্রিতার বাবা বলল, এখন আল্লাহই ভরসা। অন্যদিকে নিদ্রিতা স্পর্শের গাড়ি দেখিয়ে এগিয়ে গেল। স্পর্শ বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে নিদ্রিতাকে সিটে বসিয়ে দিল। তারপর নিজে এসে ড্রাইভিং সিটে বসে নিদ্রিতার দিকে ঘুরে নিদ্রিতাকে জড়িয়ে ধরল। নিদ্রিতাও জড়িয়ে ধরল। স্পর্শ বলল, টেনশনে মরে যাচ্ছিলাম, তোমার হাতটা এখনও ঠিক হয়নি পুরোপুরি, আমাকে বললেই আমি পৌঁছে দিতাম। নিদ্রিতা বলল, সরি, আসলে আমার এত মাথাতে আসেনি। স্পর্শ এবার ছেড়ে দিয়ে নিদ্রিতার কপালে চুমু দিল। স্পর্শ বলল, আঙ্কেল কেমন আছে? নিদ্রিতা বলল, ভালো আছে, মিনি স্ট্রোক করেছিল। বুঝলাম না বাপির এত কি টেনশন। স্পর্শ বলল, সুন্দরী মেয়ে থাকলে সবার একটু বেশি টেনশন হয়। নিদ্রিতা হেসে দিয়ে বলল, তাই বুঝি? স্পর্শ এবার একটা ব্যাগ থেকে একটা অ্যালুমিনিয়ামের বক্স বের করে নিদ্রিতার হাতে দিয়ে বলল, খেয়ে নাও। নিদ্রিতা হাতে নিয়ে বলল, কি আছে? স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, পাস্তা। নিদ্রিতা প্যাকেট খুলে খাওয়া শুরু করলো। নিজে 2 চামচ খেয়েই স্পর্শের মুখে ধরল। স্পর্শ একটু নিদ্রিতার দিকে তাকালো, তারপর মুখে নিয়ে বলল, জানো নিদু, আমার মাও আমায় এমন খাইয়ে দিত। মা চলে যাওয়ার পর আর কেউ খাইয়ে দেয়নি। নিদ্রিতা বলল, এই যে আমি দিচ্ছি এখন। একটু ভেবে আবার বলল, আপনার মা কোথায় চলে গিয়েছে? স্পর্শ সামনের দিকে চোখ রেখেই বলল, মারা গিয়েছেন। কেউ একজন খুব কাছের আমার মাকে খুন করেছে। নিদ্রিতা হতবাক হয়ে বলল, সে কি? আল্লাহ আপনার মাকে জান্নাত দান করুন। স্পর্শ বলল, বাদ দাও। কিছুক্ষণ পর স্পর্শ গাড়ি ব্রেক করে নিদ্রিতাদের বাড়ির সামনে। নিদ্রিতা স্পর্শের দিকে ঘুরে বলে, আজ অন্তত চলুন ভেতরে। স্পর্শ হালকা হেসে বলে, আজ তো একদমই না, কারণ বাড়িতে কেউ নেই। নিদ্রিতা মুখ ফুলিয়ে বলল, তাতে কি? স্পর্শ আবারও হেসে বলল, তুমি ছোট, এজন্য বুঝতে পারছো না। নিদ্রিতা বলল, তবে বলুন কবে আসবেন? স্পর্শ বলল, কথা দিচ্ছি, যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আসব। নিদ্রিতা খুশি হয়ে বলল, সত্যি তো? স্পর্শ বলল, একদম সত্যি। আর গিয়ে রেস্ট নাও, আমি কল করব, ফোন ধরতে যেন লেট না হয়। নিদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তারপর বিদায় জানিয়ে বাড়ির ভিতরে চলে গেল। স্পর্শ গাড়ি ঘুরিয়ে তার বাড়ির পথে রওনা হলো। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে ফোনটা রিসিভ করল। স্পর্শ বলল, কেমন আছো নানিমণি? নানুমণি বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। শুনলাম তুমি নাকি আমার নাতবউ পছন্দ করে ফেলেছ। নানু, তাড়াতাড়ি চলে এসো নাতবউকে নিয়ে। ঠিক আছে।
নানুমণি বলল, তুমি কি আমার নিশিতা মায়ের কোনো খোঁজ পেলে? শুনেছি ও দার্জিলিংয়েই আছে। আজ 17 বছর মেয়েটাকে দেখি না। ও 9 দিনের বাচ্চাটা নিয়ে যে কোথায় চলে গেল? স্পর্শ বলল, না নানু, খালামণি বা তার বাচ্চাকে কি ওই শয়তানটা জীবিত রেখেছে নাকি? আর যদি বেঁচেও থাকে আমি ঠিক খুঁজে আনব। নানুমণি বলল, আমার বিশ্বাস আমার নাতনি আর মেয়ে বেঁচে আছে। আকাশ নিশিতাকে ভালোবাসত, ওদের কোনো ক্ষতিও করবে না। স্পর্শ বলল, ওই লোক একটা খুনি নানুমণি। না নানু, আমার দৃঢ় বিশ্বাস আকাশের কোনো দোষ নেই। স্পর্শ রেগে ফোন কেটে দিল। স্পর্শ ফোন কেটে বলল, ওই লোকটা আমার মাকে খুন করেছে নানু। ওকে তো আমি খুন করবই, তাতে যা হয় হবে। কিছুদিন পর নির্জিতার বাবাকে বাড়িতে আনা হলো। বাপি, তুমি এখন একদম রেস্ট করবে, কোনো অনিয়ম চলবে না। আচ্ছা রে মা। নির্জিতা ঘরে আসতেই দেখলো বিছানাতে ফেলে রাখা ফোন বেজে চলেছে। ফোন রিসিভ করতে স্পর্শ বলল, কি হলো নিদু, এতবার কল করেছিলে? আমি ক্লাসে ছিলাম। কোনো সমস্যা হয়েছে? আপনি আজ রাতে আমার সাথে একটু দেখা করতে পারবেন? রাতে কেন যান? দরকার আছে। আমাদের বাগানের স্টোর হাউজে আসবেন। কিন্তু রাতে? ওকে আসব। রাত 10:18। নিদ্রিতা খুব সাবধানে চাদর গায়ে নিয়ে টর্চ হাতে বের হলো। নিদ্রিতা স্টোর হাউজের সামনে আসতেই দেখল সাদা শার্ট পরে স্পর্শ দাঁড়িয়ে আছে, হাতে ফোন। নিদ্রিতা স্পর্শকে দেখিয়ে দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। স্পর্শ হালকা করে ঘুরে নিদ্রিতাকে জড়িয়ে ধরল। নিদ্রিতা স্পর্শের বুকে মাথা দিয়ে নিঃশব্দে কাঁদছে। স্পর্শ বুঝতে পেরে নিদ্রিতার মুখ ধরে নিজের দিকে ফেরালো। নিদ্রিতার মুখ দুই হাতের মাঝে নিয়ে চোখের পানি ঠোঁট দিয়ে শুষিয়ে নিয়ে নিদ্রিতার কপালে চুমু দিয়ে বলল, আমার নিদুর কি মন খারাপ? নিদ্রিতা মাথা নাড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব মন খারাপ। তা কী নিয়ে মন খারাপ শুনি? নিদ্রিতা ফুঁপিয়ে উঠে বলল, ওই বীণা ম্যাম আপনাকে আজ বিয়ের প্রস্তাব দিয়েছে সরাসরি, তারপর তো কেমন কেমন করে আপনার দিকে তাকায়, বারবার হাত ধরে। তা কাঁদব না তো কী করব? আরে বাবা, উনি প্রস্তাব দিলে কি আমি রাজি হব নাকি? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। তাও বীণা ম্যাম তো কত সুন্দরী, তার উপর ওই হাতাকাটা জামা পরে। আপনি যদি, স্পর্শ কপাল কুঁচকে বলে, আমার চোখে কেবল তুমিই সবচেয়ে সুন্দরী, আর কেউ নয়, বুঝলে? নিদ্রিতা বলল, সত্যি তো? স্পর্শ হালকা হেসে বলল, একদম সত্যি। নিদ্রিতা বলল, তাহলে চলুন, আমাকে বিয়ে করুন এক্ষুনি। স্পর্শ তো অবাক। খানিক ব্যাপারটা বুঝে নিয়ে স্পর্শ ভ্রু কুঁচকে বলে, আর ইউ মেকিং জোকস উইথ মি নিদু? নিদ্রিতা কোমরে হাত রেখে রাগে কণ্ঠে বলল, মোটেই না, আমি মজা করছি না। তাহলে? আপনি আমায় ভালোবাসেন আর আমিও বাসি, তাহলে ঝামেলা কোথায়? তুমি মানে কোনো দিক না ভেবেই কথা বলো, তাই না? আমার কোনো সমস্যা নেই, ইভেন আমিও তোমায় বিয়ে করতে চাই। তো এখন তো আমি চাইছি আপনাকে বিয়ে করতে, তাহলে? স্পর্শ এবার চোখ বন্ধ করে বার দুয়েক শ্বাস নিয়ে বলল, তোমার নিজের এজ দেখো। আই নো মাই এজ। আমার বয়স কোনো সমস্যা নেই, তাহলে আপনি কেন এত ঝামেলা করছেন কেন? আর ইউ ম্যাড? তোমার এজটা 18 হলেও আমি ভেবে দেখতাম, যেখানে মাত্র কয়েকদিন আগে 17তে পা দিয়েছ, সেখানে তো প্রশ্নই উঠছে না বিয়ে করার। এটা কখনোই কোনো সমস্যা না। আমাদের ধর্মে বলা আছে অল্প বয়সে বিয়ে করে নিতে। হ্যাঁ, বলা আছে। তার মানে এটা না যে একদম বাচ্চা বিয়ে করব। আর তাছাড়াও আমাদের ফ্যামিলি আছে। আমার ফ্যামিলি সবটা মানলেও তোমার ফ্যামিলি কখনোই চাইবে না উপযুক্ত বয়সের আগে তোমাকে বিয়ে দিতে। আমি তো জাস্ট লুকিয়ে বিয়েটা করে রাখতে চাইছি। এটা মোটেই সম্ভব না। বাচ্চাদের মতো জেদ করো না। নিদ্রিতা এবার হালকা চিল্লিয়ে বলল, কেন সম্ভব না? তার মানে আপনি আমায় ভালোবাসেন না? আজব কথা তো। অবশ্যই ভালোবাসি। তার মানে এটা না যে তোমার সব আবদার মেনে নেব। তুমি যথেষ্ট ছোট, তাই কোনো কিছু বিবেচনা না করে এমন বলছো। বিয়ে করতে চেয়েছি, এতে আবার বিবেচনার কি হলো? অবশ্যই আছে। আমি চাই না আমাদের দিয়ে কোনো ভুল হোক। তার মানে আপনি আমাদের বিয়ে হলে তাকে ভুল ভাববেন? এই একটা সমস্যা বাচ্চাদের সাথে প্রেম করার। বুঝে কম, চিল্লায় বেশি। আমি বলেছি এখন বিয়ে করাটা ভুল হবে। তোমার এজটা কম, শেষে বাল্যবিবাহ হয়ে যাবে। হলে হবে,
আমি তো ঢোল পিটিয়ে সবাইকে বলছি না। দেখো নিদু, আমি এখন এই লুকিয়ে টুকিয়ে বিয়ে করতে পারবো না। সময় হলে তোমার বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে তোমায় নিয়ে যাব। নিধিতা মুখ ফুলিয়ে বলল, তাহলে যেদিন বিয়ে করতে পারবেন সেই দিন কথা বলতে আসবেন। কথাটা বলে নিধিতা দ্রুত পায়ে হেঁটে ভেতরে চলে গেল। স্পর্শ যেন হতবাক। তারপর বাগান থেকে বেরিয়ে গাড়িতে বসে বলল, আজব তো, হঠাৎ ওর মাথায় এমন বিয়ের চিন্তা এলো কেন কে জানে। স্পর্শ বাড়ি পৌঁছে তারপর নিধিতার ফোনে কল দিল, কিন্তু নিধিতা রিসিভ করছে না। 23তম কল দিলে নিধিতা রিসিভ করলো। রিসিভ করে চুপ করে আছে। স্পর্শ হালকা আদরে কণ্ঠে বলল, আচ্ছা নিধু, এমন জেদ করলে হয়? তাও নিধিতা কোনো রেসপন্স করছে না, শুধু ফুপিয়ে কাঁদছে। স্পর্শ একটু থেমে আবার বলল, লিসেন নিধু, আমি তোমায় ভালোবাসি, তাই আমার মধ্যেও তোমাকে খুব গভীরভাবে পাওয়ার কিছু আকাঙ্ক্ষা আছে। হাজার হলেও পুরুষ মানুষ আমি। এখন নিজের মনকে কিছুটা হলেও এটা বলে বোঝাতে পারি যে আমরা অবিবাহিত, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তখন এই আকাঙ্ক্ষাগুলো আরও গভীর হবে। এই বিষয়টা তোমায় বুঝতে হবে। আমি এসব বুঝি না। বিয়ে যেদিন করবেন সেদিনই কথা বলবো, নয়তো না। স্পর্শ পড়েছে মহা ঝামেলাতে। স্পর্শ আবারও হালকা কণ্ঠে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিধু। নিধিতা বলল, বাই এনি চান্স আপনি কি আমার সাথে টাইম পাস করেছেন? সত্যি ভালোবাসলে তো বিয়ে করতে নারাজ হওয়ার কথা না। স্পর্শ তো অবাক, কি বলছে নিধিতা? স্পর্শ এবার একটু ধমকের সুরে বলল, তোমার কি সন্দেহ হয় নাকি? বুদ্ধি তো সব হাঁটুতে, ছাগল একটা। আমার ভালোবাসার উপর সন্দেহ করছো? তার মানে আমি ঠিকই। এবার স্পর্শ বেশ রেগে গেল। তারপর বলল, আর যাই বলে আমাকে প্রভোগ করো না কেন, আমি তোমার এই ইম্যাচিউর বয়সে বিয়ে করব না। বলে স্পর্শ ফোন কেটে দেয়। নিধিতা ফোন ফেলে কাঁদতে শুরু করে। স্পর্শ ফোন কেটে সিগারেট ধরায়। 3টে সিগারেট শেষ করার পর একটু ঠান্ডা হয়ে আবার ফোন করে নিধিতাকে, কিন্তু কয়েকবার ফোন করার পরও নিধিতা রিসিভ করে না। স্পর্শ একটা শ্বাস নিয়ে ফোনের স্ক্রিনে থাকা নিধিতার ছবির দিকে তাকিয়ে বলে, এ বাচ্চা মেয়েটাকে নিয়ে যে কি করব, কোন সময় যে কি মাথায় চাপে কে জানে। রাতটা স্পর্শ নিধিতার নির্ঘুম কাটে। পরের দিন কলেজে গিয়ে নিধিতা দেখে আজ স্পর্শের ক্লাসটা অন্য স্যার নিচ্ছে। স্যার জানিয়েছেন স্পর্শ কয়েকদিন ক্লাস নিতে পারবে না। নিধিতা তো অবাক, আচমকা কি হলো স্পর্শের। নিধিতা ক্লাস শেষ করে ফোন করে স্পর্শকে, কিন্তু ফোন বন্ধ। নিধিতা কয়েকবার চেষ্টা করে, কিন্তু বারবার একটাই কথা আসছে যে ফোনটা বন্ধ। এবার তো চোখ ভিজে এলো নিধিতার। নিধিতা ভাবে, আচ্ছা স্পর্শ আবার অসুস্থ না তো। এইসব ভেবে নিধিতা একটা অটো ডেকে স্পর্শের বাসার উদ্দেশ্যে রওনা হয়। স্পর্শের বাড়ি পৌঁছে নিধিতা দেখলো তালা ঝুলছে, তার মানে স্পর্শ বাড়িতে নেই। নিধিতা আবারও ডায়াল করলো স্পর্শের নাম্বারে, তাও ফোন বন্ধ বলছে। নিধিতা তো এবার কেঁদেই দিল। অন্যদিকে শায়ান আহমেদ, কাম মাইসান, কেমন আছো তুমি? এই তো ভালো বাবা, তুমি? এই তো চলছে, কিন্তু তুমি কোনো খবর না দিয়ে এলে যে? আসলে বাবা কিছু পেপারস দরকার, সেগুলো নিতে এসেছি। ও, থাকছো তো বেশ কিছুদিন? না বাবা, কালই ফিরব। সে কি? না না, তা হবে না। তোমার মা থাকলে এমন কখনই মেনে নিত না। থাকতে পারবো না বাবা। আকাশ চৌধুরীকে যেদিন পাবো, খুন করব, সেদিন একেবারে বাড়ি চলে আসব। আমার বৌমা কেমন আছে? স্পর্শ মনে মনে বলল, সে তো কথাই বলছে না আমার সাথে, তার বায়নার জন্যই তো আশা। মুখে বলল, ভালো আছে বাবা, খুবই সুন্দরী কিন্তু আমার বৌমা, একটু রোগাটে, তবে তা ঠিক হয়ে যাবে। তোমার দাদু, নানু, ফুপি আর মামা সবারই বেশ পছন্দ হয়েছে। স্পর্শ উত্তরে হালকা হাসল। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নাও, আর যা কাগজ লাগে গুছিয়ে নাও। স্পর্শ মাথা নাড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ফোন অন করতেই দেখে নিধিতার 200 কল। স্পর্শ তো ফ্লাইট থেকে নেমে ফোন অন করতেই ভুলে গিয়েছিল। স্পর্শ তাড়াতাড়ি নিধিতাকে ফোন দিল। রিং হতে নিধিতা রিসিভ করে কেঁদে ফেলল। তারপর বলল, আপনি ঠিক আছেন? কোথায় আছেন? কলেজে নেই, বাড়িতে নেই, ফোনটাও বন্ধ। স্পর্শ বলল, হ্যাঁ নিধু, আমি ঠিক আছি। বাড়িতে এসেছি একটু কাজে, ফোনটা অন করতে মনে ছিল না। কেমন মানুষ আপনি? টেনশনে মরে যাচ্ছি আমি।
আসলে হঠাৎ করে এসেছি, কিছু পেপারস দরকার তাই। আর তোমায় জানাতে পারিনি কারণ তুমি তো ফোন রিসিভ করছিলে না। আপনি আমায় ভালোই বাসেন না, খুব পচা আপনি। এবার প্লিজ কান্না বন্ধ করো। কাল থেকে তোমার কান্না দেখছি আর ভালো লাগছে না। তো আপনি কি ডিসিশন নিলেন? স্পর্শ ভ্রু কুঁচকে বলল, কোন ব্যাপারে? আমাদের বিয়ে। বিয়ে তো হবে, বাট নট নাও। এটা শুনে নিদ্রিতা ফোন কেটে দিল। স্পর্শ এবারও অবাক। স্পর্শ ক্লান্ত ছিল, তাই বিছানাতে গায়ে এলিয়ে দিল। আর নিদ্রিতা আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, কেন উনি বিয়ে করতে চাইছেন না? আমি তো বেশ ভালোই দেখতে। কেন বয়সটার মধ্যে টানছে? কেন বুঝছেন না যে অন্য মেয়েরা আপনার দিকে তাকালে আমার ভালো লাগে না? এইভাবেই দিন 15 পার হলো। স্পর্শ দার্জিলিং ফিরেছে, কিন্তু নিদ্রিতার সাথে সে কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছে না। কারণ নিদ্রিতা না ফোন ধরছে না দেখা করছে। স্পর্শ এখনও চেষ্টা করছে। নিদ্রিতা সেই এক কথা, বিয়ে করবে তারপর বাকি কথা। স্পর্শ রোজ রাতে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় যদি নিদ্রিতা একবার দেখা করতে আসে, কিন্তু প্রতিবার স্পর্শ ব্যর্থ হয়ে ফিরে আসে। রাত 1:18। নিদ্রিতা ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠছে নিঃশব্দে, কারণ স্পর্শ কোনো উপায় না পেয়ে তাকে চিঠি পাঠিয়েছে যাতে নিদ্রিতা আজ ছাদে একটু দেখা করে। তা নিদ্রিতা যাচ্ছে। আরও একটা কারণ আছে, তা হলো নিদ্রিতা নিজেও ছটফট করছে স্পর্শকে দেখার জন্য। কোনো মতে ছাদে উঠতে একটা হাত নিদ্রিতাকে টেনে দেয়ালের সাথে মিশিয়ে মুখ চেপে ধরল নিদ্রিতার। নিদ্রিতা তো অবাক। অন্যদিকে শাহান আহমেদ ফোনে বলছে, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। মেয়েগুলো পছন্দ হয়েছে তো? অপরদিকে বলল, স্যার, এরকম অল্প বয়সী মাইয়াদের চাহিদা আবার একটু বেশি। কাস্টমার এমন মাইয়াই চায়। শাহান আহমেদ বলল, সময় হলে আরও মেয়ে দেব, তবে রেট কিন্তু বাড়বে। তারকা বিবি। তারকা বিবি বলল, পাইবেন পাইবেন, কথার দাম আছে আমার। এমনি তো আর এত বড় মাইয়া ব্যবসা চালাই না। সোনাগাছি এলাকার হেড আমি। কথা দিছি দাম বেশি দিমো, মানে দিমো। শাহান আহমেদ ফোন কেটে দেয়। তারপর বলে, লুকিয়ে আর কতদিন থাকবে আকাশ? জানতে তো অবশ্যই পারছিস যে মেয়ে গায়েব হচ্ছে। আরও হবে। তুই তো মহা বোকা, বাচ্চাদের ইন্স্যুরেন্স করেছিস। কিন্তু তুই তো জানিস না যে মার্কেটে এখন যুবতী মেয়েদের চাহিদা বেশি, বলে একটা শয়তানি হাসি দেয়। অন্যদিকে নিদ্রিতার মুখ হাত দিয়ে বন্ধ করা। নিদ্রিতা অন্ধকারের সামনে থাকা ব্যক্তিকে দেখতেও পারছে না, শুধু আওয়াজ করছে। শ্বাস আটকে আসছে তার। এ কি বিপদ হলো? তখনই কেউ একজন ফিসফিস কণ্ঠে বলে, মুখটা ছেড়ে দিব যদি না চাচাও। কি বলো, দেব নাকি? নিদ্রিতা দ্রুত গতিতে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। এবার অপর পাশের ব্যক্তি নিদ্রিতার মুখ থেকে হাত সরিয়ে দেয়। নিদ্রিতা হাঁপাতে হাঁপাতে বলে, পাগল আপনি? নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার। স্পর্শ এবার নিদ্রিতার কোমর টেনে জড়িয়ে ধরে বলল, বিগত কয়েকদিন ধরে যে আমার নিঃশ্বাস নিয়ে খেলছো, তার তুলনায় এটা কিছুই না। নিদ্রিতা ভ্রুকুচকে বলে, আমি কখন আপনার নিঃশ্বাস নিয়ে খেললাম? আমি কি আপনার নাক চেপে ধরেছি নাকি? স্পর্শ এবার মাথা চেপে ধরে বলে, হায় রে আমার পিচ্চি। আমি মোটেই পিচ্চি না। স্পর্শ এবার হেসে বলল, আপনি তো আমার বুড়ি। নিদ্রিতা স্পর্শকে হালকা ধাক্কা দিয়ে ছাদের মাঝ বরাবর আনতেই রাস্তার সোডিয়ামের চিকন আলোতে দেখে স্পর্শের মাথায় রক্ত। নিদ্রিতা তাড়াতাড়ি চোখ বড় করে বলে, এ কি, মাথায় রক্ত কেন? স্পর্শ বলল, মাথায় না যান, হাতে। হাতের তালুতে কাজ ঢুকে গিয়েছিল তোমাদের পাঁচিলের দেয়ালের। ওই হাতেই সামহাও মাথাতে লেগেছে। নিদ্রিতা বলল, সে কি, ড্রেসিং করতে হবে তো? স্পর্শ নিদ্রিতাকে কাছে নিয়ে বলল, রুমাল দিয়ে বেঁধেছি, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, আমার শ্বশুর কি বলো তো, এমন কাজ কেউ দেয় দেয়ালে? বেচারা জামাইয়ের কথা ভাবেইনি। নিদ্রিতা এবার হেসে ফেলল। তারপর বলল, ইস কি দুঃখ। স্পর্শ বলল, বাট শ্বশুর দুঃখ দিয়েছে, এবার শ্বশুরের মেয়ে দুঃখ দূর করবে। নিদ্রিতা বলল, কেন, আমি কি আপনার বউ নাকি? স্পর্শ বলল, এখন বাট 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। নিদ্রিতা ভ্রুকুচকে বলে, মানে? স্পর্শ বলল, মানে হলো আপনি বিয়ে করবেন বলে জেদ করে তো আমার সাথে আলাপ বন্ধ করেছেন, বাট আমি থাকতে পারছি না আর, তাই একটা মসজিদে কথা বলেছি, ওখানে ধর্ম মতে বিয়ে করে রাখবো। আপনার 18 হলে তারপর রেজিস্ট্রি। নিদ্রিতা খুশি হয়ে লাফিয়ে ওঠে, বলল, সত্যি? স্পর্শ বলল, এখন চলো। নিদ্রিতা বলল, কিভাবে? স্পর্শ নিদ্রিতাকে দেখালো ছাদের সাথে মই রাখা। দুজনে ধরে খুব সাবধানে নেমে গেল।
তারপর নিদ্রিতা স্পর্শকে নিয়ে বাগানের পেছনের গেট দিয়ে বের হলো। স্পর্শ গাড়ি চালাচ্ছে আর নিদ্রিতা নিজেকে হালকা সাজাতে ব্যস্ত। বিয়ে বলে কথা, সাজার জিনিসগুলো স্পর্শই কিনে এনেছে। স্পর্শ এবার গাড়ি থামালো একটা ছোট্ট সাদা মসজিদের সামনে। তারপর বলল, হয়েছে রাজরানী? নিদ্রিতা বলল, হুম। নিদ্রিতা আর স্পর্শ গাড়ি থেকে বের হলো। তারপর স্পর্শ নিদ্রিতার সামনে এসে তার মাথায় ওড়না দিয়ে কাপড় দিয়ে দিল। তারপর নিদ্রিতার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে যেতেই একজন হুজুর বললেন, আসেন, আপনাদের জন্যই মেলা সময় বসে রয়েছি। স্পর্শ বলল, মাফ করবেন, একটু দেরি হলো। হুজুর বলল, ব্যাপার না, বসে পড়েন। তারপর হুজুর বিয়ে পড়ানো শুরু করলো। স্পর্শকে কবুল বলতে বললে সে ধীরে 3 বার কবুল বলে। নিদ্রিতার পালা এলে সে খানিক যেন চুপ হয়ে গেল। স্পর্শ এবার নিদ্রিতার হাত ধরে কানের কাছে বলল, এই নিদু, শুধু তোমার জন্য এত দূর এগিয়েছি, এখন তুমি চুপ করে থাকলে হবে? নিদ্রিতা স্পর্শের কথা শুনে ধীর কণ্ঠে কবুল বলে দিল। 50 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ে শেষে স্পর্শ বিয়ের উপহার হিসেবে জায়নামাজ, তসবি আর শাড়ি দিল। হুজুরকে বিদায় দিয়ে এবার স্পর্শ নিদ্রিতাকে গাড়িতে বসিয়ে রওনা হয় নিদ্রিতাদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দিয়ে নিদ্রিতাকে বলে, খুশি তো মিসেস? নিদ্রিতা হালকা হেসে বলে, খুব। স্পর্শ বলল, তুমি আর কথা অফ করে এমন শাস্তি দিও না আমায়। মরে যাওয়ার কায়দা হয়েছিল, অবশেষে ঠিক করলাম বিয়ে করব, যা হয় হোক। নিদ্রিতা এবার হেসে দেয় বেশ জোরে। স্পর্শ বলল, হেসো না, আমি যে কি কষ্টে ছিলাম তা বলে বোঝাতে পারবো না। সব উসুল করে নিব, চিন্তা নাই। নিদ্রিতা বলল, তা কিভাবে উসুল করবেন? স্পর্শ বলল, সে যখন হবে তখন দেখা যাবে। স্পর্শ এবার গাড়ি থামালো। তারপর নিদ্রিতাকে নিয়ে আবারও মই বেয়ে ছাদে উঠল। স্পর্শ বলল, তাহলে তুমি ঘরে যাও, কাল কলেজে আসার দরকার নেই, পরশু এসো, আর ফোন ধরতে যেন লেট না হয়। নিদ্রিতা বলল, শুধু আমি না, আপনিও যাবেন ঘরে। স্পর্শ ভ্রুকুচকে বলে, মানে? নিদ্রিতা বলল, নিজের হাতটাতে তো ড্রেসিং করাতে হবে, আর আপনি বলেছিলেন যেদিন বিয়ে হবে সেদিন আমাদের ঘরে আসবেন। স্পর্শ বলল, বাট এখন? নিদ্রিতা বলল, ওসব শুনছি না, বলে স্পর্শের হাত ধরে নিজের ঘরের পথে হাঁটা ধরল। ঘরে এসে দরজা বন্ধ করে দিল ধীর আওয়াজে। তারপর স্পর্শকে সোফাতে বসিয়ে ফার্স্ট এড বক্স খুলতে লাগলো। স্পর্শ হালকা আওয়াজে বলল, এসবের দরকার নেই নিদু, আমি বাড়ি ফিরে করে নেব। নিদ্রিতা বক্স থেকে ব্যান্ডেজ খুলতে খুলতে বলল, চুপ, এখনই ড্রেসিং করতে হবে। স্পর্শের হাত ড্রেসিং করার মাঝেই ঘোর বর্ষা নামল, সাথে মেঘের তীব্র গর্জন। স্পর্শ বলল, এই এক সমস্যা দার্জিলিংয়ে, যখন তখন বৃষ্টি আর ঠান্ডা। নিদ্রিতা হালকা হেসে বলল, এখন বসুন, বর্ষা কমলে তাই যাবেন, নয়তো গাড়ি অবধি পৌঁছেতেই কাক ভেজা হয়ে যাবেন। স্পর্শ বলল, ঠিক। হাত ড্রেসিং শেষে নিদ্রিতা রান্নাঘর থেকে লুকিয়ে কিছু খাবার নিয়ে এসে স্পর্শকে খাইয়ে দেয়। এখন দুজনে দাঁড়িয়ে আছে নিদ্রিতার ঘরের ছোট্ট বারান্দাতে। স্পর্শের কাঁধে নিদ্রিতার মাথা, আর স্পর্শ এক হাত দিয়ে নিদ্রিতাকে নিজের সাথে মিশিয়ে রেখেছে। বাইরে বেশ বর্ষণ হচ্ছে। নিদ্রিতা বলল, আপনার হাতে কি এখনও ব্যথা? স্পর্শ হালকা হেসে বলল, তোমাকে পেতে এমন হাজারো ব্যথা সইতে রাজি। নিদ্রিতা বলল, আই এম সিরিয়াস। স্পর্শ বলল, আই এম অলসো। এবার নিদ্রিতা মাথা তুলে হালকা পা উঁচু করে স্পর্শের ঠোঁটের পাশে চুমু দিয়ে দ্রুত চোখ বন্ধ করে নিল। স্পর্শ একটু হেসে নিদ্রিতাকে সামনে টেনে এনে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। 2 হাতের মধ্যে নিদ্রিতার মুখ নিয়ে তাকিয়ে রইল নিদ্রিতার লাল রাঙা লজ্জা মাখা মুখে। নিদ্রিতা চোখ বন্ধ করে রেখেছে। এবার স্পর্শ বলল, এমন করলে চলে নিদু? নিদ্রিতার চোখ খুলে কেবল জিজ্ঞেস করবে কি করেছে সে, কিন্তু তা আর হলো না, কারণ স্পর্শ তার ঠোঁট নিজের 2 ঠোঁট দিয়ে আঁকড়ে ধরেছে। স্পর্শের ছোঁয়া পেয়ে নিদ্রিতাও পরম আবেশে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পরে স্পর্শ নিদ্রিতাকে ছেড়ে হালকা সরে এলো। নিদ্রিতা এসে স্পর্শকে জড়িয়ে ধরল। স্পর্শ নিদ্রিতার ছোঁয়ার গভীরতা বুঝতে পেরে স্পর্শ জড়িয়ে ধরে বলল, বিয়েটা তোমার ইচ্ছেতে হয়েছে নিদু, বাট এরপরে সম্পর্ক এগোনো হবে আমার ইচ্ছেতে। নিদ্রিতা মাথা ওপরে তুলে বলল, মানে? স্পর্শ বলল, মানে যা তাই। নিদ্রিতা আবারও জড়িয়ে ধরে বলল, ওকে, আপনি যা বলবেন তাই। স্পর্শ হালকা হেসে বলল, যাক, পিচিটা শান্ত হলো তাহলে। নিদ্রিতা স্পর্শের পিঠে চিমটি কেটে বলে, অন্যদিকে একজন মাঝবয়সী মহিলা, হাত পায়ে শিকল দেওয়া, চুল এলোমেলো, সাদা কালো মিশ্রিত একটা শাড়ি পরা, তাও কয়েক জায়গায় ছেঁড়া,
মহিলার বিধ্বস্ত অবস্থা দেখে বোঝা যাচ্ছে তাকে আঘাত করা হয়েছে। একটা পরিপাটি ঘরের এক কোণে মহিলাটি মাথা নিচু করে বসে আছে। শাহান আহমেদ রুমে এলো, হাতে দুটো ইঞ্জেকশন। শাহান আহমেদ মহিলার পাশে বসে ইঞ্জেকশন রেডি করছেন, আর মহিলাটি ছলছল চোখে বলছেন, এমন করো না প্লিজ, এই ইঞ্জেকশন পুশ করলে খুব কষ্ট হয়। শাহান আহমেদ হালকা হেসে বলল, আমার জন্য এইটুকু কষ্ট সহ্য করতে পারবে না তুমি নাশিতা? তারপর ইঞ্জেকশন পুশ করে দিল। মহিলাটি দাঁতে দাঁত চেপে কষ্ট পাচ্ছে, কারণ আজ 8 বছর একই জায়গায় ইঞ্জেকশন পুশ করা হয় তাকে রোজ। ইঞ্জেকশন পুশ করা মাত্রই মহিলাটি অচেতন হয়ে পড়ে। শাহান আহমেদ হালকা হেসে ঘর থেকে বেরিয়ে দরজা লক করে দেয়। তারপর বেশ মডার্ন একজন মাঝবয়সী মহিলা এগিয়ে এসে বলল, ভাইয়া, নাশিতা কি সুস্থ হয়ে যাচ্ছে? শাহান আহমেদ বলল, ও সুস্থ হলেও ওকে সুস্থ হতে দেব না রে। শান্তানী, তুই অব্রের কথা বল, কি খবর? শান্তানী বলল, সেম মেডিসিন তো দিয়েই যাচ্ছি, আর অব্র তো নাশিতার নাম শুনতেই পারে না, আর স্পর্শের কথা তো জানে না। অব্র শুধু আমার ভাইয়া, ওকে পাওয়ার জন্য কত কিছু করেছি। শায়ান বলল, রে, ও তোরই। তুই মধ্যে পড়ে অব্রকে ভালো না বাসলে তো কবেই ওকে মেরে দিতাম। শান্তনী বলল, নাশিতাকে মারছ না কেন? শায়ান বলল, স্পর্শ আগে আকাশকে মেরে ফিরুক, তারপর না হয় মা ছেলে একসাথে পরপারে রওনা হবে। শান্তানী বলল, তবে নিশিতাকে আমি মারব নিজ হাতে। ও আমায় বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার সত্য নিবই। শায়ান বলল, সব হবে। খেলা যেভাবে সাজিয়েছি ঠিক তেমনই যাচ্ছি। স্পর্শ তো এখন আমার দাবার মূল গুটি। তারপর দুই ভাই বোন শয়তানি হাসি দেয়। ওসব আমি জানি না, আমি পিকনিকে যাব মানে যাব, আর আপনিও যাবেন। নিদ্রিতা বলল। স্পর্শ বলল, সবসময় জেদ করে জিতে যাও তুমি, আমার কথা তো জীবনে শোনো না। নিদ্রিতা একটু হেসে বলে, তাই? আচ্ছা, রেডি থেকো, কাল দুপুরে বাস। নিদ্রিতা বলল, আচ্ছা, শুনেন। স্পর্শ বলল। নিদ্রিতা বলল, আই লাভ ইউ। স্পর্শ হালকা হেসে দেয়, তারপর বলে, আই লাভ ইউ মোর দ্যান ইউ। আর নো ঝগড়া এটা নিয়ে। গুড নাইট, ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। নিদ্রিতা ওকে গুড নাইট বলল। তারপর নিদ্রিতা ফোন কেটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কাল স্পর্শ নিদ্রিতার বিয়ের 1 মাস পূর্ণ হবে। কলেজ থেকে পিকনিকে যাচ্ছে সবাই, তাই স্পর্শের বারণ থাকা সত্ত্বেও নিদ্রিতা তাকে নিয়ে যাবেই অজ্ঞতা স্পর্শও রাজি হলো। দুপুরের মধ্যে রেডি হয়ে নিদ্রিতা চলে আসে কলেজে। উঠে পড়ে বাসে, উদ্দেশ্য টাইগার হিল। ঘন্টা 3-এর মধ্যেই তারা পৌঁছে যায় টাইগার হিলে। টাইগার হিলে তারপর লজের রুম ভাড়া নিয়ে যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। টাইগার হিলের কান্তা লজের বারান্দা থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। সবাই ফ্রেশ হয়ে চারপাশ ঘোরাঘুরি করে আবার লজে ফিরে আসে, কারণ রাতে পাহাড়ি এলাকায় ঘোরাটা ঠিক নয়। রুমে এসে নিদ্রিতা ফ্রেশ হয়ে জানালার কাছে দাঁড়িয়ে রাতের পাহাড় দেখতে লাগলো। রাত 9:58-তে লজে সবাই প্রায় ঘুম, কারণ রুমের লাইটস অফ। নিদ্রিতা স্পর্শকে ফোন করলো, কই আপনি? মাত্র রুমে আসলাম, ফ্রেশ হচ্ছি। ওকে। তারপর ফোন কেটে নিদ্রিতা ধীর পায়ে নিজের রুম লক করে বেরিয়ে যায়। স্পর্শ ওয়াশরুম থেকে বেরিয়ে শোনে তার রুমের দরজাতে কেউ নক করছে। স্পর্শ ভ্রু কুচকে টাওয়ালটা ঘাড়ে নিয়ে দরজা খুলে। স্পর্শ তো অবাক। নিদ্রিতা মুসকে মুসকে হাসছে। তুমি এখানে এখন? নিদ্রিতা উত্তর না দিয়ে ভেতরে এসে দরজা বন্ধ করে স্পর্শকে জড়িয়ে ধরে। তারপর বলে, তো কখন আসবো? এখন ছাড়া। স্পর্শ জড়িয়ে ধরে বলে, তা ভালো করেছো এসে। চলো বারান্দা দিয়ে রাতের পাহাড় দেখব। নিদ্রিতা হেসে বলে, চলুন। বিয়ে হয়ে গিয়েছে আমাদের। তো তো মানে এখনও আপনি কেন? তাহলে কি তুই তোকারি করব? তুমি তোমারই করবে। নিদ্রিতা হালকা হেসে বলে, আচ্ছা। চলো। স্পর্শ বারান্দাতে রাখা সোফাতে বসে আছে, আর নিদ্রিতা স্পর্শের কোলে বসে বুকে মাথা দিয়ে আছে। কি দারুণ প্রকৃতি, তাই না? স্পর্শ বলল, নিদ্রিতা এবার মাথা উঠিয়ে স্পর্শের মুখের কাছে নিজের মুখ নিয়ে যায়। নিদ্রিতার গরম নিঃশ্বাস স্পর্শের মুখে পড়ছে। স্পর্শ এক নজরে নিদ্রিতার দিকে তাকিয়ে আছে। বাইরে হালকা বৃষ্টি আর বাতাসের ঝাপটা তাদের মুখে এসে বাড়ি খাচ্ছে। হঠাৎ স্পর্শের কি হলো তা সে নিজেও জানে না। হুট করে এক হাতে নিদ্রিতার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আর এক হাতে নিদ্রিতার মুখ ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।
আবেশে দুজনেরই চোখ বন্ধ। তাদের ভালোবাসার আবেশে পাহাড় যেন নিজেও লজ্জা পেল, তাই ঝুম বর্ষাতে ঢেকে দিল নিজেদের। তারপর স্পর্শ নিদ্রিতার ঠোঁট ছেড়ে নিদ্রিতার গলাতে ঠোঁট ছোঁয়ালো। নিদ্রিতা হালকা হাতে স্পর্শকে জড়িয়ে রেখেছে। স্পর্শ এবার নিদ্রিতাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল। নিদ্রিতাকে বিছানাতে শুয়ে দিয়ে নিজের ভর তার উপর ছেড়ে দিল। আবারও আঁকড়ে ধরল নিদ্রিতার ঠোঁট। স্পর্শ যেন নিজের কোনো এক ঘরে চলে গিয়েছে। হালকা বাতাসের ঠান্ডাতে নিদ্রিতা কেঁপে উঠে শক্ত করে জড়িয়ে ধরে স্পর্শকে। দুজনের নিঃশ্বাসের গতির সাথে ছোঁয়ার গভীরতাও আরও বৃদ্ধি পেল। পূর্ণতার পবিত্র মিলনে আবদ্ধ হতে ব্যস্ত একজোড়া প্রেমিক যুগল দম্পতি। রাতের মধ্যভাগ স্পর্শ নিদ্রিতাকে আরও গভীরভাবে জড়িয়ে নিয়ে চাদরে শরীরটা ঢেকে দিল। স্পর্শের বুকে মাথা দিয়ে শুয়ে আছে নিদ্রিতা, আর বারান্দার কাচের দিকে তাকিয়ে বাইরের বর্ষণ। স্পর্শ নিদ্রিতার মাথায় হাত বোলাচ্ছে। পিনপত নীরবতা ভেঙে স্পর্শ বলল, আই এম সরি নিদু। নিদ্রিতা মাথা তুলে স্পর্শের দিকে তাকিয়ে বলে, সরি কেন? আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নিদ্রিতা মাথা তুলে স্পর্শের দিকে তাকিয়ে স্পর্শের ঠোঁটের কোণে চুমু দিয়ে বলে, আমি তোমার স্ত্রী, আমাকে ছোঁয়া তোমার অধিকার। স্পর্শ এবার নিদ্রিতাকে বিছানার সাথে চেপে ধরে বলল, আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল তোমাকে বিয়ে করা। নিদ্রিতা হালকা হাসল। স্পর্শ বলল, দিলে তো আবার আমাকে কন্ট্রোললেস করে আবার। নিদ্রিতা প্রকুচকে বলে, কই, কখন? স্পর্শ বলল, এই যে তোমার হাসি দিয়ে। তারপর নিদ্রিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিদ্রিতার গলায় মুখ ডুবিয়ে দিল। রাত শেষ হয়ে হালকা আলো ফুটতেই নিদ্রিতা ফ্রেশ হয়ে ঘুমন্ত স্পর্শকে ভালো করে চাদর দিয়ে জড়িয়ে লুকিয়ে নিজের ঘরে চলে আসে। এসে স্পর্শকে একটা মেসেজ করে, ধন্যবাদ ডিয়ার হাজব্যান্ড, স্ত্রী হিসেবে আমাকে পূর্ণ করার জন্য। মেসেজের টোন আওয়াজে স্পর্শের ঘুম ভেঙে গেল। স্পর্শ মেসেজ চেক করে হালকা হেসে রিপ্লাই দিল, তোমাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত আমাকে উপহার দেওয়ার জন্য। আজ মোটামুটি 8টা স্পর্শ নিদ্রিতা সহ সবাই পাহাড় ঘুরতে গেল। অন্যদিকে নাসিতা নিজের শিকল ধরে বসে কাঁদছে আর বলছে, আমি ভুল করেছি, সব ভুল আমার আর অভ্রের সংসার নষ্ট করার পেছনেও দায়ী আমি যদি 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এই শয়তান সায়ানের সাথে না পালাতাম তাহলে আজ এত সমস্যা হতো না। আমারই ভুল। স্পর্শ আমার আর অভ্রির সন্তান। আমার ভুল যে আমি তাকে সায়ানের সন্তান বলে পরিচয় দিয়েছি। আমার সন্তান কি ভুল বোঝাচ্ছে তা আল্লাহই ভালো জানে। আকাশের কোনো দোষ নেই। তারপর আচমকাই সেন্সলেস হয়ে গেল নাসিতা। দরজার কাছে দাঁড়িয়ে সবটাই সায়ান শুনছিল। তারপর হালকা হেসে নিজের ঘরের রকিং চেয়ারে বসে বলল, শেষ করে দিব চৌধুরী পরিবারকে একদম। তারপর নিজের ষড়যন্ত্রের মূলের ভাবনায় চলে গেল। নিশিতা আর নাসিতার বাবার বাড়িতে আশ্রয় থাকত সায়ান। নাসিতার 18 বছর চলে আর নিশিতার 16। তখন সায়ান 21 বছরের যুবক। সায়ান বিগত 4 বছর ধরে নিশিতাকে পছন্দ করে। একদিন বাগানে নিশিতার আপত্তিকর জায়গাতে হাত দেওয়াতে নিশিতা চিৎকার করে বাড়ির লোক জড়ো করে। তারপর নাসিতার বাবা সায়ানকে প্রচুর মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সায়ান তখন রাস্তায় ঘুরছে, বিগত 2 দিন থেকে না খাওয়া। ভিখারিদের সাথে বসে থাকতে দেখে একজন বড় গাড়িওয়ালা লোক সায়ানকে দেখে মায়া লাগলো, তাই নিজের বাড়ির 5 ফার্মাস খাটতে নিয়ে গেল। ওই লোকের 2 মেয়ে শান্তানা আর শান্তানী। প্রাপ্ত বয়সে সায়ানের সাথে কোনোভাবে শান্তানার বিয়ে হয়। শান্তানী শান্তানাকে সবসময় হিংসের নজরে দেখত। শান্তানার বাবাকে সায়ান নিজের বিয়ের পর থেকেই স্লো পয়জনিং করছে। শান্তানার বিয়ের 2 বছরের মাথায় শান্তানার বাবার ব্রেন স্ট্রোক হয়। তখনই তড়িঘড়ি করে তিনি সমস্ত সম্পত্তি বড় মেয়ের নামে লিখে দেন, কারণ তিনি ছোট মেয়ের হিংসাপরায়ণ স্বভাব সম্পর্কে ভালোই জানতেন। শান্তানার বিয়ের 4 বছরের মাথায় শান্তানার বাবা মারা যায়। এরই মধ্যে সায়ান আর শান্তানীর মিলিত ষড়যন্ত্র শুরু হয় নিরীহ শান্তানাকে স্লো পয়জনিং। সায়ান শুরু করে সম্পত্তি লিখে দেওয়ার জন্য ভয়াবহ অত্যাচার। এক পর্যায়ে শান্তানা বাধ্য হয়ে সব সম্পত্তি শান্তানী আর সায়ানের নামে লিখে দেয়। তার 3 মাসের মধ্যেই শান্তানা 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত্যুবরণ করে। সায়ান এবার অগ্রসর হয় চৌধুরী পরিবারের দিকে। চৌধুরী বাড়ির সম্পর্কে খোঁজ নিয়ে সায়ান জানতে পারে নাসিতার বিয়ে হয়েছে অব্রয়ের সাথে, আর নিশিতারও বিয়ে হয়েছে আকাশের সাথে, যে কিনা নিশিতার চাচাতো ভাই। অব্র আর আকাশ 2 ভাইয়ের সাথেই 2 বোনের বিয়ে হয়েছে।
সায়ান নিশিতাকে কাবু করতে না পেরে চেষ্টা চালায় নাশিতার সংসারের দিকে। প্রথমে নাশিতাকে ছলে বলে প্রেমের জালে ফাঁসিয়ে নেয়। তারপর 3 মাসের অন্তঃসত্ত্বা নাশিতাকে নিয়ে পালিয়ে আসে। অভ্র পুরোপুরি ভেঙে পড়ে। তখন শান্তনু ভালো সেজে সায়ানের ষড়যন্ত্রে চৌধুরী বাড়িতে প্রবেশ করে। রীতিমতো বিয়েও করে নেয় অভ্রকে। নাশিতা যে অন্তঃসত্ত্বা ছিল তা আজও অভ্রের অজানা। স্পর্শের বয়স যখন 8 তখন নাশিতা সায়ানের ষড়যন্ত্র সম্পর্কে জেনে যায়। তারপর সায়ান যে তার শ্বশুরের আশ্রম থেকে কেয়ারটেকারের সাহায্য নিয়ে মেয়ে পাচার করে তাও জেনে যায়। তখন বাঁচার তাগিদে সবটা আকাশকে জানায়। আকাশকে রুমে আসতে বলে। আকাশ রুমে এসে দেখে মাথায় আঘাত পেয়ে নাশিতা নিচে পড়ে আছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পাশে একটা রক্তমাখা রড রাখা। আকাশ কেবল রডটা তুলে ফেলতে যাবে তখনই ছোট্ট স্পর্শ চলে আসে। মাকে এমন অবস্থায় দেখিয়ে থমকে যায়। সায়ানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আকাশ। সেই থেকে সায়ান স্পর্শকে বোঝায় যে জমি সংক্রান্ত ঝামেলার কারণে আকাশ স্পর্শের মাকে খুন করেছে। ঠিক এমনই সময় সায়ান উঠে পড়ে লাগে নিশিতার ছোট বাচ্চাকে পাচার করার জন্য। তখনই 9 দিন বয়সী নিদ্রিতাকে নিয়ে আকাশের মামাতো ভাই আইমানের সাহায্যে পালিয়ে আসে দার্জিলিং। যোগাযোগ রাখেনি কারো সাথে। নামও বদলে গা ঢাকা দিয়েছে শুধুই নিদ্রিতাকে বাঁচাতে। নাশিতা ওই দিনের আঘাতে স্পর্শের নজরে মরে গেলেও সে মরেনি। সায়ান তাকে আটকে রেখেছে, কষ্ট দিচ্ছে বছরের পর বছর। কথাগুলো একতরফা ভেবে নিয়ে চোখ খুলে সায়ান বলে, কাউকে ছাড়ব না। ভালোবাসতাম নিশিতাকে। কি দোষ ছিল আমার? যদি ওকে একটু ছুঁয়ে দিতাম তাতে। চৌধুরী বাড়িতে এতগুলো বছর থেকেছি, ওদের সম্পত্তিতে আমারও ভাগ আছে। এসব বলে সায়ান নিজের রুম থেকে বেরিয়ে যায়। আজ 3 দিনের পিকনিক শেষে বাড়ি ফিরেছে নিদ্রিতা। নিদ্রিতা ঘুমে কাতর। সময় সন্ধ্যা 7:04। নিদ্রিতার বাবা চাদর মুড়ে হালকা পায়ে নিজেকে ঢেকে বের হয়ে গেল বাড়ি থেকে। পুরনো পরিত্যক্ত লেকের পাড়ে এসে ফোন লাগায় কেউ একজনকে। বলে, আমি তো লেকের পাড়ে, তুই কই? তখনই পেছন থেকে একজন তার কাঁধে হাত রাখে। পেছন ঘুরেই জড়িয়ে ধরে আকাশ তাকে। বলে, আইমান ভাই আমার। আইমান, কেমন আছিস দোস্ত? আকাশ চোখের পানি মুছে বলে, এই তো ভালোই। আইমান বলে, শোন, সময় খুব কম, তোকে জরুরি খবর দিতে এসেছি। আকাশ বলল, বল। আইমান বলল, ছবিটা দেখ। খবর নিয়ে জেনেছি এটা আমাদের অভ্র ভাইয়ের ছেলে স্পর্শ, বাট ও এখনও জানে যে ও সায়ানের ছেলে। আকাশ ভালো করে ছবিটা দেখে বলে, একদম ভাইয়ের কার্বন কপি। আইমান বলল, সায়ানকে পুরো ব্রেন ওয়াশ করে রেখেছে। ও জানে ওর মাকে তুই মেরেছিস, তাই ও চায় তোকে মারতে। কিন্তু আমি তো নাশিতাদিকে মারিনি, এটা আমরা জানি, ও জানে না। আর বড় খবর হলো স্পর্শ দার্জিলিংয়ে আছে। নিদুকে সাবধানে রাখিস, এসবের মধ্যে মেয়েটার না কিছু হয়ে যায়। আকাশ বলল, ছবিটা দে, আমি এখন যাই, ওরা বাড়ি একা। আইমান বলল, আর কোনো খবর এলে আমি জানাবো। এরপর আইমান ধীর পায়ে নিজের মুখ ঢেকে চলে যায়। আর আকাশ হালকা পায়ে হাঁটতে হাঁটতে স্পর্শের ছবিটার দিকে দেখতে থাকে। বাড়ি এসে নিশিতাকে সবটা জানায়। নিশিতা স্পর্শের ছবিটা দেখে চাপা কান্নায় ভেঙে পড়ে। নিশিতা বলল, আমার নাশিতা দিয়ের ছেলে? আকাশ বলল, ওদিকে সবাই কেমন আছে তা কি জানি? দিনের পর দিন সায়ানের পাচার কাজ বেড়েই যাচ্ছে। নিশিতা বলল, তুমি কিছু করো, আর কতদিন এমন গা ঢাকা দিব? আমার নিধি তো নিজের নানু দাদু কাউকেই দেখল না, নিজের বাড়িও দেখল না। আকাশ বলল, ভয় তো নিজের জন্য পাই না গো, ভয় তো তোমাদের নিয়ে। তোমাদের কিছু হলে আমি বাঁচতে পারবো না। নিশিতা বলল, এসব কথা ছাড়ো এখন, নিধু উঠে যাবে এখনই। রাতে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে শুয়ে পড়ে। আকাশের চোখে ঘুম নেই, শুধু এপাশ ওপাশ করছে। স্পর্শের কথা জানার পরেই আরও টেনশন কাজ করছে তার মধ্যে। আকাশ উঠে বাড়ির মধ্যে পায়চারা করতে থাকে। ছাদের দিকে গিয়ে ছাদের দরজাটা হালকা খুলে ছাদের মধ্যখানে হালকা চিকন সোডিয়ামের আলোতে তাকিয়ে হতবাক হয়ে রইল। কারণ ছাদের মধ্যখানে নিদ্রিতা আর স্পর্শ একে অপরের সাথে চুম্বনরত অবস্থায় দাঁড়িয়ে আছে। একে অপরের মাঝে এতই ব্যস্ত যে অন্ধকারে দাঁড়ানো আকাশকে তাদের চোখেই পড়েনি। আকাশ দ্রুত পাঞ্জাবির পকেট থেকে ছবিখানা বের করে স্পর্শের মুখের এক পাশ দেখে মিলিয়ে নেয়। তারপর দ্রুত পায়ে নিচে চলে আসে। আকাশ ঘামছে, খুব টেনশনে। আকাশ আইমানকে ফোন করে সবটা জানায়। আইমান বলল, তুই চিন্তা করিস না, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। আকাশ ফোন কেটে অন্ধকারে দেখে স্পর্শ নিদ্রিতাকে কোলে নিয়ে নিদ্রিতার ঘরে যাচ্ছে। এবার আকাশ আরও ঘাবড়ে যায়।
অন্যদিকে স্পর্শ নিদ্রিতাকে কোলে করে নিদ্রিতার ঘরে নিয়ে এসে বেডে শুয়ে দিল। তারপর নিদ্রিতার উপর ভর দিয়ে নিদ্রিতার গলাতে নিজের মুখ ডুবিয়ে দিল। নিদ্রিতা বলল, কে যেন গতদিন আমায় পুরো বাসে বোঝালো যে যা হয়েছে ওই দিন রাতে ভুল হয়ে গিয়েছে, আর কখনো আমরা কিসও করব না। স্পর্শ নিজের মুখটা আরও গভীরভাবে নিদ্রিতার গলার সাথে মিশিয়ে বলল, বলেছিলাম আমি, কিন্তু আমি থাকতে পারছিলাম না। কেমন কেমন লাগছিল, তোমার প্রতি কেমন এক নেশা কাজ করছে। নিদ্রিতা বলল, বুঝলাম। স্পর্শ বলল, বুঝলে ভালো কথা, এবার আমি আদর করব। চুপ করে থাকবা, বিরক্ত করলে খবর আছে। নিদ্রিতাও চুপ করে স্পর্শের ছোঁয়াগুলো অনুভব করতে থাকে। ছোঁয়ার গভীরতার সাথে নিদ্রিতার পরিতৃপ্তকর আওয়াজ শুনে আকাশ দ্রুত পায়ে নিজের ঘরে চলে আসে। পরদিন আয়মান খোঁজ নিয়ে জানায় নিদ্রিতা আর স্পর্শ বিয়ে করেছে। যদিও স্পর্শ এখনও জানে না নিদ্রিতার বাবা মা সম্পর্কে, কিন্তু স্পর্শ নিদ্রিতাকে ভীষণ ভালোবাসে। আকাশ সবটা নিশিতাকে জানিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। নিশিতা বলে, তুমি ভেঙে পড়ো না, তুমি তো বলেছিলে তোমাদের নিধুকে তুমি এমন একজনের হাতে তুলে দিবে যে সবটা জেনে আমাদের মুক্তির ব্যবস্থা করবে। হতে পারে আমাদের স্পর্শই সেই ব্যক্তি। আকাশ ভ্রুকুচকে বলে, হতেই পারে। নিশিতা বলল, তাহলে তো সমস্যা শেষ। স্পর্শ সত্যিটা জানলেই সব ঠিক হয়ে যাবে। আকাশ খুশি হয়ে চোখের পানি মুছে বলে, তুমি ঠিক বলেছ, আমি আজই আয়মানকে দিয়ে সবটা খোঁজ নেব। যথারীতি আয়মান খোঁজ নিয়ে জানায় স্পর্শ সম্পর্কে, কিন্তু নিদ্রিতা এখনও জানেই না যে তার বাবা মা সবটা জানে। আকাশ নিশিতাও প্রকাশ করেনি। আকাশ আয়মানকে কিছু প্রমাণ জোগাড় করতে বলে, যা দিয়ে তারা স্পর্শকে সব সত্যি জানাবে। রীতিমতো আয়মান কাজে লেগে যায়। স্পর্শ আর নিদ্রিতার সম্পর্কে দিনে দিনে গভীরতা বৃদ্ধি পাচ্ছে। স্পর্শ আকাশকে এখনও খুঁজে যাচ্ছে, তবে আকাশকে সে কিছুতেই নাগালে পাচ্ছে না, কারণ আকাশ তো বারবার গা ঢাকা দিচ্ছে। এসবের মাঝে কাটে 11 মাস। নিদ্রিতা ওয়াশরুমে বসে আছে, হাতে প্রেগনেন্সি কিট। এ নিয়ে 18 বার চেক করেছে, প্রতিবারই পজিটিভ। নিদ্রিতার মতে তার বাবা মা এখনও জানে না, আর তার তো এখনও 18 বছর বয়সই হয়নি। এসব 7-5 ভেবে ফোন করে স্পর্শকে। প্রথম কল হতেই ফোন ধরে স্পর্শ। স্পর্শ বলল, শোনাই, বলো। নিদ্রিতা স্পর্শের গলা শুনেই ফুপিয়ে কেঁদে উঠল। স্পর্শ ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন, চোট পেয়েছ? নিদ্রিতা ফুপিয়ে বলল, আমার সাথে এখনই দেখা করবে ফ্লো টাউনের লেকে। স্পর্শ বলল, 5 মিনিটে আসছি। নিদ্রিতা দ্রুত কিটগুলো ব্যাগে নিয়ে চুপিসারে বেরিয়ে গেল। লেকের কাছে স্পর্শ অপেক্ষা করছে। নিদ্রিতা এসে স্পর্শকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। স্পর্শ হালকা হাতে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে? নিদ্রিতা সাড়া না পেয়ে এবার নিদ্রিতার মুখটা উঁচু করে দেখে কান্নার কারণে মুখ লাল হয়ে গিয়েছে। স্পর্শ আবারও কয়েকবার জিজ্ঞেস করলো, কিন্তু নিদ্রিতাকে ফোপাতে দেখে এবার এক ধমক দিল। নিদ্রিতা ভয় পেয়ে স্পর্শ থেকে সরে এলো। তারপর স্পর্শের হাতে কাপড়ের একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটাই আমার কান্নার কারণ। স্পর্শ ভ্রুকুচকে ব্যাগটা নিয়ে খুলে দেখলে ভেতরে প্রায় 18 থেকে 19টা প্রেগনেন্সি টেস্টিং কিট। তার মধ্যে প্রায় সবগুলোতেই পজিটিভ সাইন আছে। স্পর্শ ব্যাগ রেখে ভ্রুকুচকে নিদ্রিতার দিকে তাকিয়ে বলল, ব্যাগের মধ্যে প্রেগনেন্সি কিটগুলো দেখে স্পর্শ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কবে টেস্ট করেছ? নিদ্রিতা হাত দিয়ে চোখের পানি মুছে বলল, কাল আর আজ সকালে। স্পর্শ বলল, এর মধ্যে এতবার টেস্ট করেছো? এত কিট কে কিনে দিল তোমায়? নিদ্রিতা ফুপিয়ে উঠে বলে, আমি আর সামিরা ফার্মেসি থেকে কিনেছি। স্পর্শ বলল, কিটের দরকার ছিল আমাকে বললেই হতো, নিজে বা বান্ধবী যাওয়ার তো দরকার ছিল না। নিদ্রিতা বলল, তুমি কিট নিয়ে পড়ে আছো এদিকে? স্পর্শ বলল, এত কাদার কি আছে, বুঝলাম না। তোমার কান্না দেখে মনে হচ্ছে তুমি অবিবাহিত অবস্থায় কনসিভ করেছো। আজব। নিদ্রিতা হালকা রেগে বলে, বিয়ে করেছি কেউ তো জানে না, এখন কি হবে? আমি তো কিছুদিনের মধ্যে মোটা হয়ে যাব, তখন? স্পর্শ এবার না পেরে হেসেই দিল। নিদ্রিতা কুচক ঠোঁট ফুলিয়ে বলে, এত সিরিয়াস আলোচনার মধ্যে হাসির কি হলো? স্পর্শ ব্যাগটা সাইডের বেঞ্চে রেখে বলল, হাসবো না তো কি? তুমি কনসিভ করেছো, এখন কি তোমায় তোমার বাপের বাড়ি বসিয়ে রাখবো নাকি? নিদ্রিতা বলল, বাপি যদি না মানে? স্পর্শ নিদ্রিতাকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, না মানার কি আছে? আমি কি ছেলে খারাপ? আর যদি নিতান্তই না মানে তাহলে তোমায় তুলে নিয়ে আসবো। নিদ্রিতা ঠোঁট ফুলিয়ে নিজের দিকে তাকিয়ে আছে। স্পর্শ হালকা করে দেখে নিয়ে বলে, টেস্ট করাতে হবে, কাল হসপিটাল নিয়ে যাব, আর এত টেনশনের কিছু নেই। নিদ্রিতাও ঠোঁট ফুলিয়ে আছে, কোনো কথাই বলছে না। স্পর্শ বলল, কথা বলবে না আমার সাথে?
আচ্ছা বলো না, আমি আমার বেবির সাথে কথা বলে নিব। নিদ্রিতা ভ্রুকুচক বলে, ও কি কথা বলতে পারে নাকি? স্পর্শ বলে, পারবে পারবে। নিদ্রিতা বলল, তুমি কবে যাবে বাপির সাথে কথা বলতে? স্পর্শ বলল, কাল যাব বিকালে, বি রেডি। ঝামেলা করলেই কালই তুলে নিয়ে আসবো তোমায়। নিদ্রিতা মুখ ফুলিয়ে বলে, বাজে লোক। স্পর্শ বলল, বাজেই ভালো, কান্নাকাটি করে আমার আনন্দই মাটি করে দিল। এখন চুপ করে থাকবা, আমার বেবিকে আদর করব। নিদ্রিতা বলল, কেমনে? স্পর্শ ভালো করে চারপাশে দেখে নিল, তারপর খালি দেখে নিদ্রিতাকে আরও কাছে নিয়ে নিদ্রিতার ঠোঁট আঁকড়ে নিল। বিয়ের প্রায় 1 বছরে স্পর্শের এমন ছোঁয়াতে নিদ্রিতা অভ্যস্ত। সে বাধা দিলেও স্পর্শ মানবে না তা সে খুব ভালো করেই জানে। নিদ্রিতাকে ছেড়ে দিয়ে স্পর্শ বলল, আমাদের বিয়ের 1 বছর হতে আরও 14 দিন বাকি, তার আগে তোমার জন্মদিনও পড়েছি। নিদ্রিতা বলল, স্পর্শ বলল, চলো বাড়ি পৌঁছে দিই, আর কোনো রকম খারাপ লাগলেই আমাকে ফোন করবে, আর কিছু দরকার হলেও জানাবে। নিদ্রিতা বলল, ওকে। স্পর্শ আর নিদ্রিতা গাড়িতে এসে বসে। 5 মিনিটের মধ্যে নিদ্রিতার বাড়ির সামনে এসে গাড়ি থামায়। নিদ্রিতা নামার আগে বলে, কাল আসছো তো? স্পর্শ নিদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আসবো, চিন্তা করো না। নিদ্রিতা এবার ডোর খুলতে গিয়েও না খুলে স্পর্শের কাছে এসে স্পর্শ গালে চুমু দিয়ে হেসে বলল, আল্লাহ হাফিজ। স্পর্শ হেসে বলল, আল্লাহ হাফিজ। নিদ্রিতা নেমে বাড়ির ভিতর চলে গেল। স্পর্শ গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে রওনা হলো। স্পর্শ বলল, শিট, নিদুর এখনও বয়স হয়নি, ও ভুল করতেই পারে। বাট আমি কি করলাম? এত ছোট এজে বাচ্চা হলে নিদুর ক্ষতি হতে পারে। ধ্যাত, প্রথমবার নয়, ঘোরের মধ্যে ছিল, বাট তারপর আমার উচিত ছিল সাবধানে থাকা। ধুর, যা হবার হয়েছে। কালই নিদুর বাড়িতে কথা বলবো, না রাজি হলে জোর করে নিয়ে আসবো, তাও আমি নিদুকে চাই। এসব ভাবনার মাঝে স্পর্শ নিজের বাড়ি পৌঁছে গেল। গাড়ি থেকে নামার সময় দেখলো সেই কিটের ব্যাগটা। স্পর্শ হালকা হেসে কিটের ব্যাগটা হাতে নিয়ে বলল, পিচ্চি পাগলি আমার। তারপর ব্যাগটা নিয়ে বাড়ির ভেতর চলে গেল। ব্যাগটা আলমারিতে রেখে ফ্রেশ হয়ে বেডে এসে নিদ্রিতার দেওয়া টেডি বিয়ারকে কাছে টেনে জড়িয়ে ধরে শুয়ে বলল, তুই আর বিরক্ত হোস না, কয়েকদিনের মধ্যেই আমার নিদু চলে আসবে, তারপর তোর ছুটি। নিদ্রিতার কথা বলেই ফোন হাতে নিয়ে ডায়াল করলো নিদ্রিতার নম্বরে। নিদ্রিতা রিসিভ করতে স্পর্শ বলল, শরীর কেমন লাগছে এখন? নিদ্রিতা বলল, ভালোই, তবে জানো আমার মনে হচ্ছে বেবি কিক করছে। স্পর্শ এবার জোরে হেসে দিল, তারপর বলল, তাই বুঝি? নিদ্রিতা বলল, হাসার কিছুই নাই, সত্যি। স্পর্শ আবারও হেসে বলল, অবশ্যই সত্যি। আচ্ছা শোনো, তুমি রেস্ট নাও, আমিও একটু রেস্ট নিই। নিদ্রিতা বলল, আচ্ছা, রাতে ফোন করবে তো? স্পর্শ বলল, করব পাখি। তারপর স্পর্শ ফোন কেটে জোরে হেসে বলল, হায় রে পিচ্চি, ও নাকি মা হবে, আমারই দোষ সব। স্পর্শ ফোনটা রেখে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন বিকালে স্পর্শ রেডি হয়ে যাচ্ছে, এরই মধ্যে নিদ্রিতার ফোন। স্পর্শ বলল, নিদু। নিদ্রিতা বলল, কখন আসছো তুমি? স্পর্শ বলল, রেডি হচ্ছি, তবে নিদু আজ কিন্তু তুমি টেস্টটা করালে পারতে, জেদ করে গেলেই না। নিদ্রিতা বলল, কাল যাব, তুমি দ্রুত চলে এসো। আসছি, আর লাফালাফি কম করো, বেবির ক্ষতি হতে পারে। ওকে। স্পর্শ রেডি হয়ে বেরিয়ে যায়। নিদ্রিতা অপেক্ষা করতে থাকে। স্পর্শ 25 থেকে 26 মিনিটের মধ্যে নিদ্রিতার বাড়িতে পৌঁছে যায়। বেল বাজাতেই একজন মেয়ের দরজা খুলে দেয়। বেলের আওয়াজ শুনে নিদ্রিতা নিজেও নিচে চলে আসে। স্পর্শ ভেতরে এসে মিষ্টির প্যাকেটগুলো নিদ্রিতার হাতে দিয়ে বলে, ডাকো মা বাবাকে। নিদ্রিতা হাসি মুখে লতাকে বলে, ডেকে আনো তো বাপি আর মাকে। তারপর নিদ্রিতা মিষ্টির প্যাকেটগুলো টেবিলে রেখে সোফার এক কোণে এসে দাঁড়ালো। নিদ্রিতার বাবা মা নামার পথেই সোফাতে বসে থাকে স্পর্শকে দেখে ঘামতে শুরু করে, কারণ পুরোপুরি প্রমাণ এখনও জোগাড় হয়নি। নিদ্রিতা তাদের নামতে দেখিয়ে বলে, বাপি এসো। নিদ্রিতার ডাক শুনে স্পর্শও তাকায়, তখনও মাত্রই চোখ লাল হয়ে যায়, রাগে ফুলতে শুরু করে। অতিরিক্ত ফর্সা হওয়ার জন্য কপালের রগগুলো ফুলে আছে, তা ভালোই বোঝা যাচ্ছে। আকাশ আর নিশিতা ভয়ে ঘামতে শুরু করেছে, কারণ এতদিনে স্পর্শের রাগ সম্পর্কে মোটামুটি ধারণা তারা পেয়েছে। আকাশ ধীর পায়ে নিচে নেমে আসতেই দাঁড়িয়ে পড়ে স্পর্শ। নিদ্রিতা স্পর্শকে উদ্দেশ্য করে বলে, আমার বাবা। নিদ্রিতা কথা শেষ করার আগেই স্পর্শ দাঁতে দাঁত চেপে বলে, জানি, খুনি লোকটাকে ভালো করেই চিনি। নিদ্রিতা ভুরকুচকে বলে, কি সব যাতা বলছো? স্পর্শ এবার চেঁচিয়ে বলে, ঠিকই বলেছি, খুনি এ লোক। নিদ্রিতা স্পর্শকে
এত রাখতে দেখে ভয় পেয়ে যায়। স্পর্শ এবার আকাশের জামার কলার চেপে ধরে। নিদ্রিতা দ্রুত স্পর্শের হাত ধরে বলে, ছাড়ো বাপিকে, কি করছো তুমি? নিদ্রিতার মায়ের নাম পরিবর্তন করে তামান্না রাখা হলো। তামান্না যেন কোনো কিছু বোধে পাচ্ছে না, কেমন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পর্শ নিজের যেন হিতাহিত জ্ঞান হারিয়েছে। সে আকাশের কলার ধরে আকাশকে ঘুষি মারতে হাত ওঠাতেই নিদ্রিতা হাত চেপে ধরেছে। স্পর্শ নিদ্রিতাকে ধাক্কা দিয়ে আবারও আকাশের কলার চেপে বলে, খুন করে ফেলবো তোকে। নিদ্রিতা ধাক্কা খেয়ে বেশ ব্যথা পায়। কোনো মতো উঠে দৌড়ে আবার স্পর্শের হাত ছাড়ানোর চেষ্টা করিয়ে বলে, ছাড়ো আমার বাপিকে, আমার বাপি কোনো খুন করেনি, কান্না মিশ্রিত কণ্ঠে বলল। স্পর্শ এবার আকাশকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আকাশ গিয়ে সিঁড়ির সাথে পড়ে। স্পর্শ তারপর বলে, তোর ভাগ্য ভালো আজ আমি গান নিয়ে আসেনি, তবে ভাবিস না তুই বাঁচবি, বি রেডি। আকাশের আবার বুকে ব্যথা শুরু হয়েছে। তামান্না হুঁশ পেয়ে দৌড়ে স্বামীকে ধরে। স্পর্শ বেরিয়ে যেতে নিলেই কান্নারত নিধিতে এসে স্পর্শের হাত চেপে ধরে। তারপর বলে, তুমি কেন আমার বাপির সাথে এমন করলে? স্পর্শের হাত ঝাড়া দিয়ে বলে, এটা তো খুবই কম, খুন করব ওকে আমি। নিধিতা আবার স্পর্শের পথ আটকে বলে, এমন কেন করছো? এমন করলে বাপি তো রাজি হবে না। স্পর্শ এবার নিধিতাকে চেপে ধরে বলে, তোর মনে হয় তোর মতো খুনির মেয়েকে আমি আর আপন করব? তোর বাবাকে রেডি করে রাখিস, স্পর্শ ওকে খুন করবেই, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নিদ্রিতা দৌড়ে ভেতরে এসে দেখে তার বাবার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। নিদ্রিতা দ্রুত হসপিটালে ফোন করে। স্পর্শ গাড়ি ড্রাইভ করতে করতে ফোন করে। ফোন রিসিভ হতেই ফোনের অপর পাশের ব্যক্তিকে বলে, শ্যাট আপ, রেডি করো, আকাশকে পেয়ে গিয়েছি, কঠিন মৃত্যু হবে ওর, আর আকাশকে তুলে আনো ফাস্ট। তারপর ফোন কেটে বলে, আমার মায়ের খুনিকে ছাড়ব না। অপরদিকে নিদ্রিতা আর তামান্না দ্রুত আকাশকে হসপিটালে নিয়ে যায়। আকাশের মাইন্ড অ্যাটাক হয়েছে। নিদ্রিতা আর তামান্না কেঁদেই যাচ্ছে। ডাক্তার জানিয়েছেন 72 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। নিদ্রিতা স্পর্শকে ফোন করে, কিন্তু স্পর্শ ফোন পিক করে না। হাসপাতালে স্পর্শের লোক এসে স্পর্শকে জানায় আকাশের অবস্থা। তখন স্পর্শ বলে, আগে সুস্থ করার ব্যবস্থা করো, রিলিজের দিনে ওকে ধরবে, মেক শিওর যেন পালাতে না পারে। আর হ্যাঁ, আকাশকে জীবিত চাই আমি। নিদ্রিতা এর মাঝে একবার স্পর্শের বাড়ি ছুটে গিয়েছিল। স্পর্শ তখন এক নাগারে ড্রিঙ্ক করছে। নিদ্রিতা ছুটে গিয়ে স্পর্শের হাত ধরে বলে, কেন এমন করছো? আমার বাবা খুন করার মতো মানুষ না, আর যদি ভুল বোঝাবুঝি হয়েও থাকে তা বাবার সাথে কথা বলে মিটিয়ে নাও প্লিজ। এবার স্পর্শের হাত নিজের পেটে ধরে বলে, প্লিজ স্পর্শ। কিন্তু স্পর্শ প্রতিশোধের নেশা আর সায়নের প্ররোচনাতে এতই মগ্ন যে নিদ্রিতার কথা তার মাথাতেই আসছে না। নিদ্রিতার থেকে জোর করে হাত ছাড়িয়ে ঘর থেকে বের করে দেয় নিদ্রিতাকে, আর বলে, কখনো তোর মুখ দেখতে চাই না। তারপর দরজা বন্ধ করে দেয়। বাইরে একে তো ঠান্ডা, তার উপর ঘোর বর্ষা। নিদ্রিতা দ্রুত নিজের পেটটা ঢেকে নেয় যাতে তার বাবুর ঠান্ডা না লাগে। তারপর চোখের পানি ফেলে রওনা হয় হাসপাতালের পথে। একদম কাক ভেজা হয়ে নিদ্রিতা হাসপাতালে এলো। নিদ্রিতার ছোট্ট মনে আজ পাহাড় সমান অভিমান জমেছে স্পর্শের জন্য। নিদ্রিতা গুটি গুটি পায়ে তার বাবার কেবিনের সামনে আসে। মায়ের পাশে বসতেই তামান্না জিজ্ঞেস করে, এমন ভিজে কোথা থেকে এলি? নিদ্রিতা মাথা নিচু করে বলে, স্পর্শের বাড়ি থেকে। তামান্না বলল, ও। নিদ্রিতা এবার তার মায়ের হাত ধরে বলল, আচ্ছা মা, স্পর্শ কেন বলল বাপি ওর মাকে খুন করেছে? বাপি তো কাউকে খুন করতেই পারে না। তামান্না গায়ে জড়ানো চাদর দিয়ে চোখে জল মুছে বলল, তোর বাবা কখনো কাউকে খুন করেনি। স্পর্শ ভুল বুঝছে। তুই শুধু এটুকু জেনে রাখ, স্পর্শ তোর বড় খালামণি আর বড় চাচুর ছেলে। নিদ্রিতা হতবাক হয়ে বলল, তার মানে স্পর্শই আমার খালাতো চাচাতো ভাই? তাহলে ও কেন আমার বাপিকে মারতে চাইছে? তামান্না বলল, সে অনেক কথা রে মা। নিদ্রিতা এবার চোখের জল ফেলে বলল, মা, স্পর্শ তো আমার কোনো কথাই শুনছে না। আমি যে ভুল করে কনসেপ্ট করে ফেলেছি, ও তো বাচ্চাকেও মানছে না। তামান্না শুনে কিছুটা অবাক হলো। তারপর নিদ্রিতাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না, আমি আর তোর বাপি সব ঠিক করে দেব। স্পর্শ যেদিন সব ঠিকটা জানবে সেদিন ঠিক মেনে নেবে, আর যদি নাও মানে আমরা আছি তো, ওকে ঠিক মানুষ করে নিব, চিন্তা করিস না। নিদ্রিতা মায়ের সান্ত্বনাতে কিছুটা শান্ত হলেও তার মনে হাজারো প্রশ্ন। 24 ঘন্টা হয়ে গিয়েছে নিদ্রিতার বাবা অবজারভেশনে আছে। অবস্থার কোনো উন্নতি নেই। নিদ্রিতা বাড়ি গিয়েছে কিছু জিনিস আনতে। বাড়ি পৌঁছে বারবার স্পর্শকে ফোন করছে, কিন্তু নম্বর ব্যস্ত বলছে। তার মানে স্পর্শ তার নম্বর ব্লক করেছে।
ফেসবুকেও নিদ্রিতার জায়গা হয়েছে স্পর্শের ব্লক লিস্টে। এইসব দেখে নিদ্রিতার বুক ফেটে কান্না এলো। দরকারি জিনিস নিয়ে আবারও ছুটল স্পর্শের দরজায়, কারণ নিদ্রিতা দরকার স্পর্শের সাথে কথা বলা। নিদ্রিতা বার ছয়েক বেল বাজাতেই স্পর্শ দরজা খুলল। স্পর্শের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিদ্রিতা। স্পর্শ জিজ্ঞেস করল, কি দরকার? নিদ্রিতা বলল, দরকার তো অনেক, কান্নামাখা কণ্ঠে বলল। স্পর্শ বলল, যেমন? নিদ্রিতা এবার স্পর্শকে 2 হাত দিয়ে ধাক্কা দিল। তাতে যদিও স্পর্শের খুব একটা লাগলো না। নিদ্রিতা এবার রেগে চিল্লিয়ে বলল, তোমার সাথে এখন আমার দরকারের সম্পর্ক, তাই না? অসভ্য লোক, আমাকে এই বিশ্রী পরিস্থিতিতে ফেলে মজা নিচ্ছ? আমার বাবার কোনো দোষ নেই, সবটা জেনে তারপর এসো। এবার স্পর্শ শক্ত করে নিদ্রিতাকে দেয়ালের সাথে মিশিয়ে চেপে ধরল। তারপর বলল, চুপ, একদম চুপ। গলা উঁচু করে কথা বলা আমার পছন্দ না। আর সবটা জেনেই তোর বাবাকে মারতে চাই। খুন করেছে ওই লোক আমার মাকে, নিজের চোখে দেখেছি। নিদ্রিতা এবার একটু শান্ত হয়ে স্পর্শের 2 গালে হাত রেখে বলল, আচ্ছা, একটা ভুল বোঝাবুঝি আছে, তুমি বাবার সাথে কথা বলে মিটিয়ে নাও। সবটা ভেবে এগো প্লিজ। এমন না হয় আজকের জন্য তোমাকে কাল সাফার করতে হয়। স্পর্শ বলল, সব জানি আমি, এটুকু তুমি জেনে রাখো, তোমার বাবা মরবে খুব জলদি। নিদ্রিতা এবার খানিক শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে, তবে এটা জেনে রাখো, আমি মানি না আমার বাবা কোনো ভুল করতে পারে। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার। বলে নিদ্রিতা চলে গেল। স্পর্শের ভেতরে গিয়ে রাগে সব জিনিস ছুটতে লাগলো। নিদ্রিতা সিএনজি করে হসপিটালে চলে এলো। 4 দিন পর। নিদ্রিতার বাবা এখন বেশ সুস্থ। আজ তারা বাড়ি যাবে। এই 4 দিনে নিদ্রিতা আর কোনো চেষ্টাই করেনি স্পর্শের সাথে যোগাযোগ করার। 3 জনে হাসপাতালের বাইরে এসে সিএনজি এর জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই একদল লোক কালো গাড়ি করে এসে আকাশকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। নিদ্রিতা আর তামান্না বেশ কিছু দূর গাড়ির পেছন পেছন দৌড়ে যায়, কিন্তু হাঁপিয়ে এক পর্যায়ে আর পারে না। নিদ্রিতা আর তামান্না কাঁদতে কাঁদতে পুলিশের কাছে যায়। পুলিশ জানায় নিদ্রিতা যদি 1 রাতের জন্য থানাতে থাকে তাহলে তারা তার বাবাকে খুঁজে আনবে। তামান্না মেয়ের হাত ধরে নিয়ে বাড়িতে চলে আসে আর বলে, মরে যাব তাও তোর কিছু হতে দিব না। আর বলল, আল্লাহর উপর ভরসা রাখ, ঠিক তোর বাবা ফিরে আসবে। নিদ্রিতা তো কেঁদে কেঁদে অস্থির। তামান্না জায়নামাজে বসেছে। নিদ্রিতার তখনই মনে হলো এই কাজ স্পর্শের ছাড়া আর কারো না। দৌড়ে স্পর্শের বাড়ি চলে এলো, কিন্তু বাড়ি তালাবদ্ধ। নিদ্রিতা বেশ বুঝলো তার বাবাকে স্পর্শে আটকে রেখেছে। নিদ্রিতা বাড়ি ফিরে এলো। অন্যদিকে আকাশকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আকাশের একেইতে অসুস্থ শরীর, তারপর দড়ির চাপে হাত পায়ে বেশ কষ্ট হচ্ছে। আচমকা দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। চেয়ার নিয়ে সামনে বসে হাতের বন্দুকটা আকাশের মাথায় তাক করে বলল, আপনাকে কিভাবে মারি বলুন তো? আকাশ ঢোক গিলে বলল, বিশ্বাস করো স্পর্শ বাবা, আমি মারিনি তোমার মাকে। অনেক সত্যি আছে যা তোমার অজানা। স্পর্শ এবার এসে বলল, চুপ, গল্প সাজাবেন না, কঠিনভাবে মারবো আপনাকে, বি রেডি। বলে স্পর্শ বের হতেই আরেকজন কালো পোশাক পরিহিত লোক একটা ব্যাগ হাতে ঘরে ঢুকলো। আকাশের সামনে বসে বলল, আপনার একটু সেবা করতে এলাম। বলেই আকাশের মুখে কাপড় ঢুকিয়ে মুখ বেঁধে দিল। তারপর আকাশের মর্মান্তিকভাবে আকাশের ডান হাতের 5টা নখ তুলে দিল। আকাশ চিৎকার করতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। লোকটি কাজ সেরে আকাশের হাতে ব্যান্ডেজ করে বলল, শ্যান স্যারের কাজ শেষ, কাল আবার আসবো খাতির করতে। বলেই বেরিয়ে গেল। আকাশ বারবার আইমানের কথা মনে করছে, কারণ সে আগেই আইমানকে সবটা জানিয়েছিল। আইমান দ্রুত প্রমাণ জোগাড় করে এলেই আকাশের মুক্তি। এইভাবে রোজ আকাশের ওপর ছোটোখাটো অত্যাচার করা হয় যা স্পর্শের অজানা। সেদিন নিদ্রিতার কথাগুলো স্পর্শ অনেকবার ভেবেছে, তাই নিজেই সবটা খোঁজ নিচ্ছে। যদি সত্যি আকাশ খুনি হয় তাহলে সে আকাশকে মারবে, তাই আটকে রেখেছে। তবে আকাশকে অত্যাচার করার কোনো অর্ডার স্পর্শ দেয়নি, সবটাই সায়নের বুদ্ধি। এইভাবেই কাটে 3 মাস। আকাশ এখনও বন্দী, বেশ অসুস্থ ও। হাত পায়ের নখ সব তোলা হয়ে গিয়েছে। পিঠের অনেক জায়গায় ব্লেড দিয়ে কেটে নুন মরিচ দেওয়া হয়েছে। আকাশের মনে হচ্ছে সময় বেশ কম তার কাছে। এই 3 মাসে স্পর্শ একবারও আসেনি। নিদ্রিতা আর তামান্না আশা সব ছেড়েই দিয়েছে। 2.5 মাসের মাথাতেই আচমকা নিদ্রিতার ব্লিডিং শুরু হয়। ডাক্তারের কাছে গেলে জানা যায় নিদ্রিতার মিসক্যারেজ হয়েছে। অতিরিক্ত টেনশন, দৌড়াদৌড়ি আর বয়স কমটাই মূল কারণ। নিদ্রিতার শরীর এখনও বেবি ধারণের উপযুক্ত নয়। এসবের জন্য নিদ্রিতা বেশ চুপচাপ হয়ে গিয়েছে আর দুর্বলও। এখন নিদ্রিতা 2টো টিউশনি করে কোনো মতে নিজেদের খাওয়ার জোগান দিচ্ছে। তবে নিদ্রিতার মনে জমেছে স্পর্শের জন্য তীব্র অভিমান।
আজ স্পর্শ দার্জিলিং ফিরেছে, সাথে আয়মান। কলকাতা গিয়ে নিজে যাচাই করে সবটা জেনেছে, বাকিটা আয়মান নিজে দেখা করে সাহায্য করেছে। সবটা জেনে স্পর্শ কেমন যেন থমকে গিয়েছে। এমনকি নিজের অস্তিত্ব যে মিথ্যা তাও মনে হয়েছে তার কাছে। স্পর্শের মুখে বেশ দাঁড়িয়ে উঠেছে, তার উপর চুলগুলোও বেড়েছে। সবটা জানার পর সায়ন পালিয়েছে তার মাকে নিয়ে। সান্ত্বনাকে স্পর্শ নিজের আন্ডারে রেখেছে, নিজের বাবার চিকিৎসার ব্যবস্থা করে এসেছে। আজ দার্জিলিং আসার মূল কারণ হলো নিদ্রিতা। স্পর্শের এখন বড্ড দরকার তাকে। অন্যায় তো করেছে, ক্ষমা চাইবার পালা এবার। স্পর্শ আর আয়মান গাড়ি করে সেই জায়গায় আসে যেখানে আকাশকে রাখা হয়েছিল। আকাশের ঘরে এসে আকাশের অবস্থা দেখে স্পর্শ হতবাক। সে তো আকাশকে কোনো টর্চারের অর্ডার দেয়নি। তাহলে দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করে, তারপর টর্চার করা গার্ডকে ডাকে। গার্ড এসে পরিস্থিতি বুঝে বন্দুক তাক করে স্পর্শের দিকে। স্পর্শের ইশারাতে স্পর্শের গার্ডরা ওই লোকটাকে ধরে জিম্মি করে ফেলে। তারপর স্পর্শ জিজ্ঞাসা করে কার কথাতে করেছি সেই কাজ। লোকটি কোনো প্রশ্নের উত্তর দেয় না, কয়েক ঘা দিতে সায়নের নাম বলে। স্পর্শ শুনে রেগে যায়, সাথে সাথে শ্যুট করে লোকটির মাথায়। তারপর ঘুরে দেখে আকাশকে ছাড়িয়ে আয়মান ধীরে দাঁড় করিয়েছে। স্পর্শ গিয়ে সাথে সাথে জড়িয়ে ধরে আকাশকে, তারপর কেঁদে বলে, সরি চাচু, তুমি আমার জন্য এত কষ্ট পেয়েছ। আকাশ খুব কষ্টে স্পর্শকেও জড়িয়ে ধরে বলে, ধুর পাগল ছেলে, তোর কোনো দোষ নেই। স্পর্শ বলল, আমি সবটা না জেনেই তোমাকে কষ্ট দিয়েছি। আকাশ বলল, তুই তো পরিস্থিতির শিকার রে বাবা। স্পর্শ বলল, তুমি হসপিটালে চলো, তারপর বাড়ি যেতে হবে, চলো। আকাশ বলল, হুম রে চল। খুব কষ্ট হচ্ছে? স্পর্শ আর আয়মান ধরে আকাশকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। আকাশের ট্রিটমেন্ট চলছে আর স্পর্শ পাশে বসে আছে, বারবার নিদ্রিতার নম্বরে কল করছে। আকাশ বলল, নিধুকে ফোন করছিস? স্পর্শ চোখের কার্নিশের পানি মুছে বলে, পরশু থেকেই, বাট নো রেসপন্স। আকাশ হালকা হেসে বলল, আমার নিধু কিন্তু বেশ অভিমানী, বকলে সে রেগে যায়। স্পর্শ বলল, আমার উপরও অনেক রেগে আছে, অন্যায় করেছি আমি। আকাশ বলে, তবে শ্বশুর হিসেবে জামাই আমার কিন্তু বেশ লেগেছে। স্পর্শ এবার হালকা হেসে বলে, আমারও শ্বশুরকে বেশ পছন্দ হয়েছে। অন্যদিকে নিদ্রিতা জানালার কাছে বসে আছে। স্পর্শের সাথে কাটানো দিনগুলো মনে করতে চোখ ভরে এলো। তামান্না খাবারের জন্য ডাকতে নিদ্রিতা নিচে গেল। নিদ্রিতা আজ সবটা জানে, কিন্তু স্পর্শের করা অন্যায় সে কিছুতেই মেনে নিতে পারছে না। স্পর্শ গাড়ি চালাচ্ছে, উদ্দেশ্য নিদ্রিতাদের বাড়ি। আয়মান আর আকাশ টুকটাক গল্প করছে। স্পর্শের মনে বাসা বেঁধেছে ঘোর চিন্তা। স্পর্শ ভাবছে, আজ 3 মাস নিদ্রিতার সাথে দেখা হয় না। ও তো জানেই না কি পরিস্থিতিতে আমি আছি। আচ্ছা, আমার বেবি কেমন আছে? নিদ্রিতা কি পারছে নিজের খেয়াল রাখতে? নিধু কি আমার উপরে অনেক রেগে আছে? আমার সাথে কি কথাই বলবে না? যাই হোক, আমি ক্ষমা চাইব, বারবার চাইব। ওকে ক্ষমা করতে হবে, দ্রুতই আমার কাছে নিয়ে আসব। আর না, আমার পক্ষে আর কোনো ধাক্কা নেওয়া পসিবল না। এসব ভাবনার মাঝে স্পর্শ গাড়ি থামে নিদ্রিতার বাড়ির সামনে। স্পর্শের মনে একটাই চিন্তা এখন, নিদ্রিতা। আকাশ আয়মানের সাহায্য নিয়ে বাড়িতে গিয়ে বেল বাজাতেই দরজা খুলে দেয় নিদ্রিতা। বাবাকে দেখে অঝরে চোখের পানি ফেলছে। বাবার হাতে পায়ে ব্যান্ডেজ দেখে নিদ্রিতা বুঝিয়ে নিল এসব কাজ স্পর্শের। বাবাকে ঘরে নিয়ে বসাতেই অতিরিক্ত দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে পড়েন। নিদ্রিতার কোলে বাবার মাথা। আকাশকে সেন্সলেস হতে দেখে দ্রুত পায়ে ছুটে আসে স্পর্শ। সে পরে আসায় নজরে পড়েনি নিদ্রিতার। তবে যে আকাশকে ধরল তখনই নিদ্রিতার রক্তিম চোখের মুখোমুখি হলো সে। নিদ্রিতার চোখের দিকে তাকিয়ে আছে স্পর্শ। নিদ্রিতার চোখের রাগ আর স্পর্শের চোখে তৃষ্ণা। স্পর্শ তাড়াতাড়ি আকাশকে ধরতে গেলে নিদ্রিতা হালকা কণ্ঠে বলে, অর্ধেক তো মেরেই ফেলেছেন, বাকিটুকু মারতে এলেন বুঝি? নিদ্রিতা ধীর কণ্ঠের শক্ত কথাতে নিদ্রিতার অভিমানের মাত্রা বুঝে নিল স্পর্শ। আকাশকে আয়মান ধরে ঘরে নিয়ে যায়। তামান্নাও চলে যায়। নিদ্রিতা উঠে যেতে নিলে স্পর্শ হাত আটকে ধরে বলে, আমার কথাগুলো একবার শোনো নিধু প্লিজ। নিদ্রিতা হাত ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। স্পর্শ আরও একটু শক্ত করে ধরে নিদ্রিতার দিকে তাকায়। নিদ্রিতা বেশ সিম্পল একটা হালকা হলুদ শাড়ি পরা, আঁচলটা দুভাঁজ করে রাখা, লম্বা চুলে ঢিলে ঢালা বেনি গাঁথা, হাত নাক গলা খালি, কোনো গহনাই নেই। চেহারাতে বেশ কালচে ছাপ, তাও স্পর্শের কাছে সবচেয়ে সুন্দরী নারী মনে হচ্ছে তাকে। স্পর্শ নিদ্রিতাকে দেখে নিয়ে বলে, একটু শোনো প্লিজ, আমার জন্য না হোক আমাদের বেবির জন্য। নিদ্রিতা হালকা হেসে বলে,
যে নেই তার জন্য শুনেও কোনো লাভ নেই। স্পর্শ অবাক হয়ে নির্দিতার হাত ছেড়ে জিজ্ঞেস করে, মানে? নির্দিতা এবার স্পর্শের দিক থেকে দূরে সরে বলে, মরে গিয়েছে সে 2.5 মাসেই। কারণ এরকম নিষ্ঠুর বাবার পরিচয় নিয়ে পৃথিবীতে আসার কোনো ইচ্ছে ছিল না তার। বলেই নির্দিতা নিজের চোখের জল লুকিয়ে ওপরে তার বাবার ঘরে চলে গেল। আর স্পর্শ হতবাকের মতো দাঁড়িয়ে আছে। স্পর্শের চোখে জল চিকচিক করছে।